প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছো। তোমরা একটু যারা যারা লাইভে চলে আসছো তারা একটু যার যার রোল নাম্বারটা একটু লিখে দিবা কমেন্টে। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের ঈদের আগে হচ্ছে লাস্ট ক্লাস। আমার পরে আরেকটা আছে আজকের দিনই। তো এরপরে হচ্ছে তোমাদের ক্লাস হচ্ছে ঈদের পরে আর কি, অর্থাৎ ঈদ তোমার 24 বা 25 তারিখ এর পরে গিয়ে অনুষ্ঠিত হবে। তো ওইটা আমরা হচ্ছে রুটিনে জানায়া দিব। তো আমরা শুরু করে দিই, যেহেতু ক্লাস লিমিটেড, এরপর আরেকটা ক্লাস আছে। আচ্ছা, গত ক্লাসে যেটা তোমাদের করানো হয়েছিল হচ্ছে অপটিমাইজেশন বা চূড়ান্তকরণ। আমরা অধ্যায় তোমাদের হচ্ছে 9, অধ্যায় হচ্ছে তোমাদের 8, অধ্যায় 8 চূড়ান্তকরণ, আমরা এই চ্যাপ্টারটা দেখতেছিলাম। এবং গত ক্লাস পর্যন্ত আমরা একটা স্বাধীন চলকের ক্ষেত্রে আমরা কিভাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু বের করতে পারি সেটা আমরা দেখেছিলাম, এবং তার অর্থনীতিতে কিছু প্রয়োগও দেখছিলাম। আমরা খরচ নিয়ে কি গত ক্লাসে দেখছি যে কিভাবে আমরা সর্বনিম্ন খরচ বের করতে পারি। এখন গত ক্লাসটা আমি সামান্য একটু রিপিট, অর্থাৎ আমাদের আজকে এটা প্রয়োজন আছে। আমরা গত ক্লাসটা সামান্য, অর্থাৎ 5-10 মিনিট আমরা ওটা একটু রিপিট করব, এবং ওইটা থেকে আমরা হচ্ছে আজকে নতুন একটা বিষয় দেখব। তার আগে আমি একটু আগের বিষয়টা একটু রিপিট করি। তাহলে যখন ধরো আমাদের কোনো একটা ইকুয়েশন যদি এরকম হয় 2x + 5, যখন x এর ঘাত হচ্ছে 1, তখন এই যে রেখাটা, এই রেখাটা কেমন হবে? একটা সরল রেখা হয়, তাই না? যখন x এর ঘাত হচ্ছে 1, তখন কোনো সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু থাকবে না। কিন্তু যখন হচ্ছে x এর ঘাত, যখন ধরো এখানে চেঞ্জ হয়ে যাবে 2x² + 5x + 7, তখন কি হবে? হয় সেটা সর্বোচ্চ হতে পারে, না হলে সেটা সর্বনিম্ন হতে পারে। অর্থাৎ যেহেতু এটা স্কোয়ার, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 1। অর্থাৎ এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা থাকবে? যে কোনো একটা থাকবে। আচ্ছা, যখন কিউব হবে 2x³ + 3x² + 5x + 12, যদি x এর সর্বোচ্চ ঘাত, দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত? কিউব। তখন এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা হবে? এই 3 থেকে আমরা 1 বাদ দিব, তাহলে 2টা। অর্থাৎ এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা হবে? 2টা। অর্থাৎ রেখাটা হয় এরকম হবে, না হলে আগে এরকম হয়ে এরকম হইতে পারে, যে কোনো একটা হবে। এই রেখাটা এরকম হইতে পারে, এরকম হইতে পারে। তাহলে যখন হচ্ছে কিউব, অর্থাৎ x এর সর্বোচ্চ ঘাত যখন 3 হবে, তখন 3 থেকে আমরা 1 বাদ দিব, তাহলে এটার সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা হবে? 2টা। দেখো, একটা সর্বনিম্ন আর একটা কি হবে? সর্বোচ্চ। যদি টু দি পাওয়ার 4 হয়, আমি এই পাশে লিখতেছি, যদি y = 2x⁴ + 3x³ + 7x² + 5x + 3, যদি x এর সর্বোচ্চ ঘাত 4 হয়, তাহলে ওই ক্ষেত্রে কি হবে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন? 3টা। 4 থেকে 1 বাদ দিলে কত? 3। তাহলে রেখাটা হবে হয় এরকম হবে, না হলে এরকমও হইতে পারে, যে কোনো একটা হবে। অর্থাৎ ধরো এখানে 2টা সর্বোচ্চ, একটা সর্বনিম্ন, অথবা 2টা সর্বনিম্ন, একটা সর্বোচ্চ হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা বেসিক যে আসলে রেখাগুলো কেমন হয়। এখন আমরা গত ক্লাসে যেটা শুধুমাত্র আমরা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু নিয়ে কাজ করছি, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। ধরো এটা একটা খরচ, একটা ফাংশন। ধরো আমরা ধরে নিই, ধরো খরচ ফাংশন, এটা একটা খরচ ফাংশন। এখন প্রথম দিকে কি হয়, আমাদের খরচটা কি হয়? সর্বনিম্ন হয়। এরপরে কি আস্তে আস্তে যখন ক্যাপাবিলিটি লাস্ট পর্যায়ে থাকে, তখন আস্তে আস্তে কি হয়? খরচটা বেড়ে যায়। এখন এটা যদি একটা খরচ ফাংশন হয়, এখন তুমি কি তোমার ডিসিশন নিবা একদম খরচ সর্বোচ্চ হওয়ার পরে, নাকি যখন হচ্ছে খরচটা সর্বনিম্ন হইতে থাকবে তখন গিয়ে তুমি ডিসিশন নিবা যে হ্যাঁ, এই পর্যন্ত আমি উৎপাদন করব? প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের কাছে একটা কোশ্চেন ছুড়ে দিলাম, সেটা হচ্ছে যে খরচটা আস্তে আস্তে কি প্রথম দিকে কমবে, এরপরে কি আস্তে আস্তে বাড়তেছে। এখন তুমি এই যে উৎপাদন করতেছো,
যেখানে খরচ সর্বোচ্চ সেখানে গিয়ে কি তুমি ডিসিশন নিবা যে আর উৎপাদন করবা না, নাকি তার আগে গিয়ে তুমি ডিসিশন নিবা যে হ্যাঁ এই পর্যন্ত উৎপাদন যদি করি আমি, তাহলে খরচটা হচ্ছে এরপরে গিয়ে আস্তে আস্তে বেড়ে যাবে, এরপরে আর উৎপাদন করা যাবে না। যদি উৎপাদন করো তাহলে এরপরে খরচটা কি হয়ে যাবে, খুব বেশি পরিমাণ বেড়ে যাবে। এর ফলে কি হবে, তোমার এখানে মুনাফাটা কি হবে, কমে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা বিষয়, একটা হচ্ছে সর্বনিম্ন আছে আর একটা সর্বোচ্চ আছে, আর একটা বিন্দু কিন্তু আছে, সেটা হচ্ছে এই যে বিন্দুটা, এখানে একটা বিন্দু আছে যে বিন্দুতে এটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দিকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে একটা বিন্দু, তাহলে এই বিন্দুতে তুমি কিন্তু ডিসিশন নিবা যে এরপরে গিয়ে কি আর উৎপাদন করবা না। অথবা এই যে রেখাটা, এখানে আসি আমরা, এই রেখাটাতে এখানে কি এটা ধরো সর্বোচ্চ ছিল, ধরো মুনাফা সর্বোচ্চ ছিল, তোমার আস্তে আস্তে কি হচ্ছে, মুনাফাটা কমে যাচ্ছে, আর এখানে গিয়ে কি সর্বনিম্ন। এখন তুমি তার কিন্তু আগেই ডিসিশন নিবা যে এই পরিমাণ যদি উৎপাদন করো তুমি, তাহলে তোমার মুনাফাটা কি হবে, তাও কিছুটা বাড়তে থাকবে, কিন্তু এরপরে যদি তুমি উৎপাদন করো তাহলে তোমার মুনাফাটা কি হয়ে যাবে, সর্বনিম্ন হয়ে যাবে। তারপরে এই যে আরেকটা বিন্দু, এটাও কিন্তু আমাদের একটা ডিসিশন পয়েন্ট, যেখানে কি ধরো এটা সর্বনিম্ন ছিল, এই বিন্দুতে কি আস্তে আস্তে সেটা সর্বোচ্চের দিকে যায়। তাহলে এই যে আমরা বিন্দুগুলি দেখলাম, এই যে একটা বিন্দু, এখানে আর একটা বিন্দু, তারপরে এই যে একটা বিন্দু, এই যে বিন্দু, এই বিন্দুগুলির একটা নাম আছে, এই বিন্দুগুলোর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে অনমনীয় বিন্দু। তাহলে আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে অনমনীয় বিন্দু, অর্থাৎ যেই বিন্দুতে তুমি তোমার ডিসিশনটা নিবা যে এই পরিমাণ তুমি উৎপাদন করবা, অথবা বলতে পারি যে এই যে বিন্দুতে, অনমনীয় বিন্দু এমন একটা বিন্দু যে বিন্দুতে সেটা হচ্ছে উত্তল থেকে অবতল অথবা অবতল থেকে উত্তলের দিকে যাবে, তাকে আমরা কি বলতেছি, অনমনীয় বিন্দু। তাহলে আজকে আমাদের যে বিষয়টা, আমরা হচ্ছে অনমনীয় বিন্দু কিভাবে আমরা বের করব কোনো একটা রেখার, সেটা আমরা আজকে দেখব। ইয়েস, হ্যাঁ, ঠিক আছে, তোমরা ধরতে পেরেছো যে তোমাকে আগেই ডিসিশন নিতে হবে যে এই পরিমাণ যদি উৎপাদন করো, এরপরে যদি উৎপাদন করো তুমি, তাহলে তোমার খরচটা কি হবে, সর্বোচ্চ হয়ে যাবে। তাহলে তোমাকে ডিসিশনটা কিন্তু আগেই তোমাকে নিতে হবে। তাহলে এই বিন্দুটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে বিন্দুতে সেটা উত্তল থেকে অবতল বা অবতল থেকে উত্তলের দিকে যাবে, সেই বিন্দুটাকে আমরা কি বলবো, অনমনীয় বিন্দু। তাহলে আজকে আমাদের যে বিষয়টা, আমরা ইকুয়েশনগুলো এতদিন হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু বের করেছি, আজকে আমরা দেখব যে এই অনমনীয় বিন্দুটা আমরা কিভাবে বের করব। তাহলে চলে যাই আমাদের ম্যাথে। আচ্ছা, ধরি আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, y equal x cube minus 4x square plus 9। ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে অনমনীয় বিন্দু নির্ণয় করো। এখানে এট এ টাইম তিনটা কোশ্চেনই বলতে পারে, অর্থাৎ তোমাকে যেহেতু এখানে কিউব মানে কি, 3 থেকে 1 বাদ দিলে কত, 2। এখানে সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু দুইটা বের হবে, আর একটা বের হবে হচ্ছে অনমনীয় বিন্দু। অর্থাৎ এই যে রেখাটা, সেই রেখাটা কি হতে পারে, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। তাহলে এখানে কিন্তু তিনটা বিষয় আছে, একটা সর্বোচ্চ, একটা সর্বনিম্ন, আর একটা কি বিন্দু আছে, অনমনীয় বিন্দু। এখন এটা কিন্তু তোমাদের যখন পরীক্ষায় আসবে তিনটাই বলতে পারে যে এখানে সর্বোচ্চ, সর্বনিম্ন বিন্দু এবং অনমনীয় বিন্দু বের করো। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই যে এই অনমনীয় বিন্দু আমরা কিভাবে বের করব। তাহলে এই অনমনীয় বিন্দু, আগে যখন তোমরা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু বের করেছো, সেখানে কি কি শর্ত ছিল আমাদের, একটা ছিল প্রয়োজনীয় শর্ত, আর একটা কি ছিল, পর্যাপ্ত শর্ত। দুইটা শর্ত ছিল, একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি ছিল আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন ক্ষেত্রে,
অর্থাৎ আমরা হচ্ছে যে y যে ফাংশনটা সেটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি এবং সমান 0 ধরেছি, এবং এখানে কিন্তু তুমি x এর মানগুলো বের করে ফেলেছো, কিন্তু তখনও গিয়ে শিওর না যে x এর যে মানের জন্য y এর যে মানটা বের হবে সেটা কি সর্বোচ্চ হবে নাকি সর্বনিম্ন হবে। ওই ডিসিশনটা কে দিবে বা বিচারকটাকে, সে কিন্তু পর্যাপ্ত শর্ত, এবং পর্যাপ্ত শর্তে গিয়ে সেখানে তুমি যে ফাংশনটাকে তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছো তাকে পুনরায় আবার ডিফারেন্সিয়েশন করবা, অর্থাৎ ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার। এবং এটা যদি লেস দেন 0 হয় তাহলে সেটা কি হবে, লেস দেন 0 হলে সেটা হবে হচ্ছে সর্বোচ্চ, যদি লেস দেন হয় তাহলে সেটা হয়তো সর্বোচ্চ। আর যদি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার যদি গ্রেটার দেন হয়, গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা কি হবে, আমি আগের জিনিসটাই লিখলাম। দেখো এটার মধ্যে আমি এখন অনমনীয় বিন্দুর শর্তটা লিখে দিব। কিভাবে, এই অনমনীয় বিন্দুর ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় শর্তে dy বাই dx যেটা বের করছিলাম সর্বোচ্চ সর্বনিম্নের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা এখানে বের করব ডি স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, এবং এটা সমান কি ধরবো আমরা 0। ঠিক আছে, প্রয়োজনীয় শর্তে যেটা আমরা সর্বোচ্চ সর্বনিম্নের ক্ষেত্রে করছিলাম dy বাই dx, আর এখানে করব ডি স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার, এবং এটা সমান কি ধরবো 0, এবং এটা ধরে আমরা এখানে x এর মানগুলো বের করে নিয়ে আসব, কিন্তু তখনও শিওর না সেটা অনমনীয় বিন্দু হবে কিনা। এরপরে কি করব আমরা, এরপরে যেটা করব আমরা, এরপরে যাকে তুমি ডাবল ডিফারেন্সিয়েশন করছো, অর্থাৎ দুইবার তুমি পর্যায়ক্রমিক অন্তরীকরণ করেছো, তাকে আবার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ এখানে আমরা ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, এবং এটা যদি গ্রেটার দেন 0 হয়, যদি এটা গ্রেটার দেন 0 হয় তাহলে ওই যে রেখাটা, যে রেখাটা তোমার হবে সেই রেখাটা কি হবে, অবতল থেকে উত্তলের দিকে যাবে, অর্থাৎ সর্বনিম্ন থেকে আস্তে আস্তে কি সর্বোচ্চ। তুমি এখানে জাস্ট লিখে রাখো এটা হচ্ছে অবতল থেকে উত্তলের দিকে যাবে। যদি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা অবতল থেকে উত্তলের দিকে যাবে। আর যদি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব যদি লেস দেন 0 হয় তাহলে সেটা কি হবে, উত্তল থেকে অবতলের দিকে যাবে। অর্থাৎ যদি লেস দেন 0 হয় তাহলে সেটা হচ্ছে উত্তল থেকে অবতলের দিকে যাবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অনমনীয় বিন্দুর শর্ত। তাহলে সবাই একটু লিখে রাখো যে অনমনীয় বিন্দুর শর্তও কিন্তু দুইটা। এখানে আমরা ভবিষ্যতে যত অঙ্ক করব এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু এখানে শর্ত হচ্ছে দুইটা, একটা প্রয়োজনীয় শর্ত আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। হয়তো এখানে হচ্ছে ডিফারেন্স হবে, কিন্তু শর্ত কিন্তু এই দুইটাই হবে। তাহলে প্রয়োজনীয় শর্তটা কি হবে, ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল কত হবে 0। এখান থেকে আমরা এক্স এর মানগুলো বের করে নিয়ে আসবো, কিন্তু তখনও শিওর না যে সেটা আসলে অনমনীয় বিন্দু হবে কিনা। কোথায় গিয়ে শিওর, বা আমাদের বিচারকটাকে পর্যাপ্ত শর্ত। এখানে যদি আমরা ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব, অর্থাৎ যাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করছো এক্স এর সাপেক্ষে তাকে পুনরায় আবার ডিফারেন্সিয়েশন করব, এবং সেটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেটা কি হবে, অবতল থেকে উত্তলের দিকে। মানে এটা শিওর, এটা আমরা শিওর যে এখানে অনমনীয় বিন্দু হয়েছে। এরপরে তুমি একটা মন্তব্য করো, মন্তব্যটা কি হবে, সেটা অবতল থেকে আস্তে আস্তে উত্তলের দিকে যাবে। আর যদি ডি কিউব ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স কিউব যদি লেস দেন 0 হয় তাহলে সেটা কি হবে, উত্তল থেকে অবতলের দিকে যাবে। তাহলে একটু শর্তটা লিখে ফেলো, এরপরে আমরা অঙ্কে চলে যাব যে আমরা কিভাবে একটা অঙ্ক থেকে এই অনমনীয় বিন্দুটা বের করে নিয়ে আসব। এবং আজকে কিন্তু আমাদের যা বিষয়, আমাদের টোটাল বিষয়টা আমি অনমনীয় বিন্দু নিয়েই দেখাবো। তাহলে সবার আশা করি লেখা হয়েছে, আমি এটা মুছে ফেলতেছি, আমি সাইডে একটু সাইড নোট লিখে রাখবো যে এই দুইটা শর্ত এখানে আমার প্রয়োজন হবে জায়গার। তাহলে আমরা চলে যাই আমাদের মূল অঙ্কে। অঙ্কটা কি দেওয়া আছে, y ইকুয়াল x কিউব মাইনাস 4x স্কয়ার প্লাস 9, এটার অনমনীয় বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা অ্যানসারে চলে যাই। তাহলে অ্যানসারে কি, প্রথমত আমাদের কি,
প্রয়োজনীয় শর্তানুসারে। তাহলে প্রয়োজনীয় শর্তানুসারে অনমনীয় বিন্দুর শর্তটা কি জানা আছে আমাদের? প্রয়োজনীয় শর্ত সেটা হচ্ছে ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার, এটা সমান কি হবে? 0। এটা শর্তানুসারেই, ঠিক আছে। ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কয়ার ইকুয়াল কত? 0। এখন দেখো তুমি কিন্তু ডাবল একবারে দুইবার ডিফারেন্সিয়েশন কিন্তু করাটা তোমার জন্য ডিফিকাল্ট। তুমি কি করবা? সাইড নোট হিসেবে তুমি আগে একবার ডিফারেন্সিয়েশন করে নিবা। অর্থাৎ এখানে ডিওয়াই বাই ডিএক্সটা কত, তুমি একটু সাইড নোট দিয়ে নাও। ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে? এখানে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এখানে কত? এক্স কিউবে ডিফারেন্সিয়েশন কত হবে? 3x স্কয়ার। আশা করি ডিফারেন্সিয়েশন তোমাদের ক্লিয়ার আছে। তাহলে এক্স কিউবে ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কয়ার। 4x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কত? 8x। আর কোনো কনস্ট্যান্ট সে যদি একা থাকে তার ডিফারেন্সিয়েশন অলওয়েজ কি হবে? 0 হবে। সেটা আমি আর লিখতেছি না। তাহলে dy বাই dx হচ্ছে 3x স্কয়ার মাইনাস 8x। এটাকে পুনরায় আবারও ডিফারেন্সিয়েশন করলেই কিন্তু কি হবে? d স্কয়ার বাই ডিভাইডেড বাই dx স্কয়ার। আমি একটু ভেঙে লিখি, অর্থাৎ d বাই dx, অর্থাৎ এই dy বাই dx এটাকে যদি পুনরায় x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো সেটাই কিন্তু আমাদের কি? d স্কয়ার বাই ডিভাইডেড বাই dx স্কয়ার। আমি একটু ভেঙে লিখলাম। এখন তুমি এই যে ফাংশনটা এটাকে পুনরায় আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, কত হবে? 3 দুগুণে 6, 6x, আর 8x এর ডিফারেন্সিয়েশন কত? 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 6x ইকুয়াল কত হবে? 8, বা x ইকুয়াল কি হবে? 8 ডিভাইডেড বাই 6, বা এটা কাটাকাটি করলে কত হবে? 2 দিয়ে কাটাকাটি করলে 4, আর নিচে হচ্ছে 3। তাহলে x এর মান হচ্ছে 4 ডিভাইডেড বাই 3। তাহলে তুমি এখানে অনেকটা শিওর যে এই x এর মান কি? 4 ডিভাইডেড বাই 3, এটাই হচ্ছে অনমনীয় বিন্দু। আমি যদি চিত্রটা আঁকি তাহলে এই চিত্রটা কেমন হবে? x³ - 4x² + 9। তাহলে যেহেতু এখানে সর্বোচ্চ ঘাত 3, তাহলে এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা হবে? 2টা। অর্থাৎ রেখাটা হবে ধরো এরকম একটা রেখা হবে, ঠিক আছে। এখানে কিন্তু আমরা সর্বনিম্ন সর্বোচ্চ বিন্দু বের করার প্রয়োজন নেই। আমি এখন শুধুমাত্র অনমনীয় বিন্দু বের করতেছি। কোন বিন্দুটা বের করব? এই যে এই বিন্দুটা, অর্থাৎ যেখান থেকে সেটা অবতল থেকে উত্তল অথবা উত্তল থেকে অবতলের দিকে যাবে। তাহলে এই বিন্দুটা তুমি x এর যে মানটা সেটা কিন্তু অলরেডি বের করছো, সেটা কত? 4 ডিভাইডেড বাই 3। কিন্তু এখনো শিওর না কে ডিসিশনটা দিবে এটা অনমনীয় বিন্দু কিনা। সেটা ডিসিশন দিবে হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে এখন পরবর্তী যে কাজ সেটা হচ্ছে পর্যাপ্ত শর্ত বের করব। তাহলে পর্যাপ্ত শর্তানুসারে কি জানা আছে আমাদের? বের করতে হবে d³ ডিভাইডেড বাই dx³। অর্থাৎ যাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করছো, d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার করে কি পাইছো? 6x - 8। তাহলে এটাকে পুনরায় আবার কি করব আমরা? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তখনই সেটা কি হবে? d³ y ডিভাইডেড বাই dx³। যেহেতু d স্কয়ার y হয়েছে তাহলে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে কি? d³। তাহলে অর্থাৎ এই 6x - 8, এই 6x - 8 এই ফাংশনটাকে এখন আমরা পুনরায় কি করব? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে 6x এর ডিফারেন্সিয়েশন কত? 6। আর 8 এর ডিফারেন্সিয়েশন কোনো কনস্ট্যান্ট যদি সে একা থাকে তার ডিফারেন্সিয়েশন অলওয়েজ কি হবে? 0 হবে। তাহলে 6 which is greater than 0, which is greater than 0। তাহলে গ্রেটার দ্যান যদি 0 হয় তাহলে আমরা কি বলেছিলাম? যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই যে বিন্দুটা, অর্থাৎ সেখানে হচ্ছে এটা কি হচ্ছে? আস্তে আস্তে অবতল থেকে অবতল ছিল, অর্থাৎ রেখাটা এরকম হবে না। রেখাটা কেমন হবে? এরকম হবে। অর্থাৎ সেটা অবতল ছিল। তুমি যদি তোমার চোখ যদি এদিকে থাকে, তুমি এদিক থেকে তাকাবা, এটা অবতল ছিল, আস্তে আস্তে কিসের দিকে যাচ্ছে? উত্তলের দিকে যাচ্ছে। অর্থাৎ অবতল থেকে উত্তলের দিকে যাবে।
এখন এখানে বের করতে বলছে কিন্তু তোমার অনমনীয় বিন্দু, তাহলে তুমি হচ্ছে এখানে শুধুমাত্র এক্স এর মানটা বের করছো, এখানে কিন্তু তুমি এক্স এর মানটা বের করছো। এখন বিন্দুর স্থানাঙ্ক কিন্তু দুইটা, একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান। এখন কি করব, এই এক্স এর জন্য এই এক্স এর মান 4/3, এটার জন্য তোমাকে কি করতে হবে, এখন ওয়াই এর মানটা বের করে দিতে হবে। তাহলে তুমি এখানে এক্স এর যেসব জায়গায় আছে, এক্স এর জায়গায় আমরা কি বসাবো, 4/3। তাহলে অনমনীয় বিন্দু এখানে ওয়াই এর মানটা কত হবে, 4/3 হোল কিউব -4 × 4/3 হোল স্কয়ার প্লাস 9। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে 115/27। তাহলে অনমনীয় বিন্দুটা কি হবে, লাস্টে আমাদের কোশ্চেন অ্যান্সার। তাহলে সুতরাং অ্যান্সারটা কি হবে, যে অনমনীয় বিন্দু, যেহেতু বিন্দু বলেছে তাহলে যে কোনো বিন্দুর হচ্ছে দুইটা স্থানাঙ্ক থাকবে। তাহলে স্থানাঙ্কটা কি হবে, x এর মান হচ্ছে 4/3 আর y এর মানটা কত পাইছো, 115/27। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তরটা। তাহলে এখানে কয়েকটা বিষয় আছে। একটা হচ্ছে প্রথমত তোমাকে বুঝতে হবে যে অনমনীয় বিন্দুটা তুমি কেন পড়তেছো। তাহলে এটা কেন জানার প্রয়োজন, কারণ এটা হচ্ছে তোমাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে তোমার জন্য ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি কোনো একটা জিনিস ঘটে যাওয়ার আগেই তুমি কি করতেছো, ডিসিশন নিবা। তাহলে ওই ক্ষেত্রে তোমার এই অনমনীয় বিন্দুটা প্রয়োজন। যেমন আমি বলছিলাম যে খরচের ক্ষেত্রে যখন খরচটা বেশি হয়ে যাবে তখন তো আর ডিসিশন নিলে তোমার যা হওয়ার হয়েই যাবে। তোমাকে ডিসিশন নিতে হবে কি, তার আগেই, যখন হচ্ছে এটা আস্তে আস্তে ওদিকে টার্ন নিচ্ছে। যেমন এই যে একটা করোনা ভাইরাস হচ্ছে, এটা কি ডিসিশনটা কখন নিতে হবে, যখন হচ্ছে তোমার এটা আস্তে আস্তে আসতেছিল তখনই ডিসিশন নেওয়া এটা দরকার। কিন্তু যখন ঘটে যাবে তখন কিন্তু ডিসিশন নিলে এটা কি হবে, এটা ফ্রুটফুল হবে না। তাহলে অনমনীয় বিন্দুটাও তাই, ইকোনমিক্সে ব্যবহারের ক্ষেত্রে যেমন প্রফিট, তোমার প্রফিট যখন সর্বনিম্ন হয়ে যাবে আস্তে আস্তে, তার আগেই তোমাকে কি করতে হবে, ডিসিশন নিতে হবে। তাহলে ওই ক্ষেত্রে তোমার কি দরকার, এই অনমনীয় বিন্দুটা প্রয়োজন হবে। যেমন ওই যে আমি চিত্রের ক্ষেত্রে বলছি, এটা সর্বোচ্চ ছিল, আস্তে আস্তে কি এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। তাহলে তার আগেই তোমাকে এই বিন্দুতে এই ডিসিশনটা নিয়ে নিতে হবে যে তুমি এই পর্যন্তই উৎপাদন করবা, এরপরে উৎপাদন করলে আস্তে আস্তে প্রফিটটা কি হয়ে যাচ্ছে, সর্বনিম্ন হয়ে যাচ্ছে। তাহলে এরপরে কি, তাহলে অনমনীয় বিন্দু শর্ত কয়টা, দুইটা, একটা প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত। প্রয়োজনীয় শর্তটা কি, প্রয়োজনীয় শর্তটা হচ্ছে এটা আমাদের শর্ত, d2y/dx² সমান কি হবে, 0, এটা অলওয়েজ। তাহলে d2y/dx² = 0, অর্থাৎ আমরা পর্যায়ক্রমিক দুইবার ডিফারেন্সিয়েশন করব এবং পরে আমরা কি x এর মানটা বের করে নিয়ে আসব। কিন্তু তখনও শিওর না সেটা অনমনীয় বিন্দু হবে কিনা। এটার ফাইনাল বিচারকটাকে পর্যাপ্ত শর্ত। পর্যাপ্ত শর্তে কি আমরা তিনবার ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ দুইবার ডিফারেন্সিয়েশন করাই আছে, এটাকে পুনরায় আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, সেটাকে হচ্ছে বলতেছি d3y/dx3। সেটা কত হচ্ছে এখানে 6, which is greater than 0। আর গ্রেটার দেন 0 হলে যে বিষয়টা হবে সেটা আস্তে আস্তে কি অবতল থেকে উত্তলের দিকে যাবে। অর্থাৎ তুমি যদি এদিক থেকে তাকাও, এটা অবতল ছিল, আস্তে আস্তে কিসের দিকে যাচ্ছে, উত্তলের দিকে যাচ্ছে। এবং তুমি ডিসিশনও পেয়ে গেছো যে হ্যাঁ এটা একটা অনমনীয় বিন্দু। তখন তুমি এখানে x এর যে মান, এখানে x এর মান তুমি পাইছো, ঠিক আছে, 4/3। এর জন্য y এর মানটা তোমাকে বের করে দিতে হবে, 115/27। তাহলে বিন্দুর স্থানাঙ্কটা কি হবে, বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে 4/3, 115/27। তাহলে সবার মনে হয় তোলা হয়েছে। আমরা আরেকটা কোশ্চেন দিয়ে দেখব যে অনমনীয় বিন্দুটা আমরা কিভাবে বের করতে পারি। আমরা এই কিউব দিয়ে দেখেছি, যদি এখানে x এর সর্বোচ্চ ঘাত যদি 4 হয়
তাহলে ওই ক্ষেত্রে আমাদের কি হবে সেটা আমরা একটু দেখব। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমি এটা মুছে ফেললাম। এখন দেখো এখানে x এর সর্বোচ্চ ঘাত কত, এখানে 4। তাহলে তোমাদের কাছে আমার কোশ্চেন, যদি x এর সর্বোচ্চ ঘাত 4 হয়ে থাকে তাহলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা হবে? তাহলে 4 থেকে আমরা 1 বাদ দিব, তাহলে কত হবে? 3। তাহলে এটা সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু হবে কয়টা? 3টা। অর্থাৎ রেখাটা হয় এরকম হবে, না হলে রেখাটা এরকমও হতে পারে, যে কোনো একটা হবে। সেটা আমরা চিত্র অর্থাৎ এগুলো করার পরে বলতে পারবো যে হ্যাঁ আসলে রেখাটা এরকম হবে। যদি রেখাটা এরকম হয়ে থাকে তাহলে দেখো এটা হচ্ছে দুইটা সর্বোচ্চ একটা সর্বনিম্ন, অথবা এরকম হতে পারে দুইটা সর্বনিম্ন একটা সর্বোচ্চ। এটাতে গেল সর্বোচ্চ সর্বনিম্নর ক্ষেত্রে, কিন্তু এটার অনমনীয় বিন্দু কয়টা হবে? তাহলে দেখো একটা হচ্ছে এখানে সর্বোচ্চ ছিল সর্বনিম্ন, তাহলে এই সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দিকের দিকে যাইতে একটা ডিসিশন নেওয়ার পালা আছে, তাহলে এটা হচ্ছে একটা অনমনীয় বিন্দু। আরেকটা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ দিকে যখন যাবে তখন আরেকটা পয়েন্ট আছে যেখানে সেটা আস্তে আস্তে মোড় ঘুরবে, তাহলে এখানে কিন্তু অনমনীয় বিন্দু কয়টা? 2টা। এখানেও তাই, অনমনীয় বিন্দু এখানে কয়টা হবে? 2টা। তাহলে যখন x⁴ বা x এর সর্বোচ্চ ঘাত যখন 4, তখন এখানে অনমনীয় বিন্দু কয়টা হবে? 2টা। তাহলে তোমাকে এই 2টা অনমনীয় বিন্দু তোমাকে বের করে গিয়ে তারপর আবার তোমাকে একটা ব্যাখ্যা দিয়ে দিতে হবে, হ্যাঁ এই বিন্দুতে এটা হচ্ছে আস্তে আস্তে অবতল থেকে উত্তলের দিকে যাচ্ছে, আর এই বিন্দুতে এটা উত্তল থেকে অবতলের দিকে যাচ্ছে। এই ডিসিশনটা তোমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা চলে যাই প্রথমত, হ্যাঁ 3টা বিন্দু হবে, অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন 3টা হবে, কিন্তু সেটা এটাও হইতে পারে এটাও হইতে পারে। সেটা তো আমরা হচ্ছে এই অনমনীয় বিন্দু করার পরে দেখো, নর্মালি তোমাদের যখন ইকুয়েশন চ্যাপ্টার পড়ানো হবে তখন তুমি এই একটা ইকুয়েশন তুমি সম্পূর্ণ আকার পরে গিয়ে বলতে পারবা হ্যাঁ আসলে ইকুয়েশনটা বা রেখাটা হচ্ছে এরকম। কিন্তু এই চূড়ান্তকরণ এমন একটা অধ্যায়, তুমি ইকুয়েশন তুমি পয়েন্ট আউট না করেই তুমি একটা ইকুয়েশন সম্পর্কে একটা চিত্র সম্পর্কে তুমি ধারণা লাভ করে ফেলতেছো যে হ্যাঁ আসলে হচ্ছে এই রেখাটা হচ্ছে এরকম হবে, এই সমীকরণের রেখাটা এরকম হবে। এবং যারা হচ্ছে তোমার এই গবেষক তারা কিন্তু কোনো একটা রেখা দেখলেই বলে দিতে পারে হ্যাঁ আসলে এই রেখাটা এরকম হবে। এটা কিন্তু তার হচ্ছে প্রতিটা ওই যে বিন্দু স্থাপন করে দেখার প্রয়োজন হয় না। এটা কিভাবে করি আমরা? এই অপটিমাইজেশন দিয়ে। অর্থাৎ অপটিমাইজেশনে তুমি যদি অনমনীয় বিন্দুটা জেনে যাও তাহলে তুমি একটা রেখার আকৃতি সম্পর্কে একটা ধারণা লাভ করে ফেলবা। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। আমাদের প্রথমত হচ্ছে প্রয়োজনীয় শর্ত, তাহলে আমরা অ্যান্সারে চলে যাই আগের মতোই। তাহলে আমাদের শর্ত কয়টা? একটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত, আর একটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আর প্রয়োজনীয় শর্তটা কি? প্রয়োজনীয় শর্ত হচ্ছে d²y/dx² সমান কি হবে? 0। অনমনীয় বিন্দুর শর্ত প্রয়োজনীয় শর্তটা কি? d²y/dx² সমান হচ্ছে 0। আর পর্যাপ্ত শর্তটা কি? সেটা হচ্ছে d³ যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে? সেটা অবতল থেকে উত্তলের দিকে যাবে, এটা আস্তে আস্তে অবতল থেকে উত্তলের দিকে যাবে। আর d³ যদি লেস দ্যান 0 হয় তাহলে সেটা আস্তে আস্তে উত্তল থেকে অবতলের দিকে যাবে। ঠিক আছে, এগুলি হচ্ছে আমাদের শর্ত। এটা হচ্ছে অনমনীয় বিন্দুর শর্ত, আমরা অলরেডি লিখছি এটা। তাহলে আমরা চলে যাই আমাদের অ্যান্সারে। তাহলে প্রয়োজনীয় শর্তানুসারে তাহলে প্রয়োজনীয় শর্তানুসারে কি আমরা এটাকে
পর্যায়ক্রমিক দুইবার ডিফারেন্সিয়েশন করব। প্রথমত x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করে যে ইকুয়েশনটা পাবো তাকে পুনরায় আবার কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। অর্থাৎ আমাদের শর্তটা হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার সমান কি হবে 0। d স্কয়ার y ডিভাইডেড বাই dx কিউব dx স্কয়ার সমান হচ্ছে 0। এখন যেহেতু আমরা একবারে এটা করাটা হচ্ছে একটু ডিফিকাল্ট, আমরা সাইডে কি করব, তোমরা আলাদা নোট নিতে পারো। এটাকে তুমি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করো। এটা ডিফারেন্সিয়েশনটা কি হবে, 4x কিউব মাইনাস 3 4 12 12x স্কয়ার প্লাস হচ্ছে 16। তোমাদের ডিফারেন্সিয়েশন পাওয়ার রুলটা আশা করি ক্লিয়ার, আমরা অনেক করেছি। তাহলে আমি বলছিলাম যে এই অর্থাৎ ডিফারেন্সিয়েশন এমন কোনো চ্যাপ্টার নাই যেখানে ডিফারেন্সিয়েশন নাই, এবং এই পাওয়ার রুলটা এমন কোনো ডিফারেন্সিয়েশন নাই যেখানে এই পাওয়ার রুল আসলে ব্যবহার হবে না। সব সূত্রে কি এই পাওয়ার রুল কিন্তু আছে। আমরা সরাসরি কিন্তু এই সব জায়গায় দেখো 3টা জায়গায় কিন্তু আমরা পাওয়ার রুল ব্যবহার করেছি। বা ঘাতের সূত্র, ঘাতের সূত্রটা কি ছিল কেউ কি বলতে পারবা? ঘাতের সূত্রটা ছিল যদি x টু দি পাওয়ার n হয়, এই সূত্রটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের ঘাতের সূত্র। এই জায়গাগুলো যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু বলবা, তাহলে আমি ইনস্ট্যান্ট দেখাই দিব যে হ্যাঁ আসলে বিষয়গুলো এভাবে হয়েছে। আমি কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন সরাসরি করে ফেলছি। দেখো 4x কিউব, তারপরে 3 4 বার একবারে গুণ দিয়ে দিয়েছি 12x স্কয়ার 16x, x এর ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 1। তাহলে এটা ডিফারেন্সিয়েশন ডিভাইড বাই dx হচ্ছে এটা হবে। এখন কি করব আমরা, আমাদের কিন্তু এটা প্রয়োজন না, আমাদের প্রয়োজন কি এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা। তাহলে 4x কিউব এটা পুনরায় আবার ডিফারেন্সিয়েশন কি হবে 12x স্কয়ার 12 দোকানে 24 12x, আর কোনো কনস্ট্যান্ট সে যদি একা থাকে তার ডিফারেন্সিয়েশন অলওয়েজ কি হবে 0। তাহলে এখানে হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এখন এখানে 12x কমন নাও, কত হবে x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। হ্যাঁ ঠিক আছে, অর্থাৎ n x টু দি পাওয়ার n মাইনাস 1, যদি কোনো একটা ইকুয়েশন কোনো একটা ফাংশন যদি এরকম হয় x টু দি পাওয়ার n হয়, তাহলে সূত্রটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের পাওয়ার রূপ, বা বলতে পারো কোষের নিউক্লিয়াস। এটা এমন কোনো কোষ নাই যেখানে হচ্ছে এই নিউক্লিয়াস নাই, বা বলতে পারো এমন কোনো ডিফারেন্সিয়েশন নাই যেখানে হচ্ছে এই পাওয়ার রুল ব্যবহার হবে না, সব সূত্রেই হবে। তাহলে এখানে দেখো 12x আমরা কমন নিয়েছি, এখানে থাকতেছে কি x মাইনাস 2। দেখো এখানে আমাদের হচ্ছে কি x এর সর্বোচ্চ ঘাত 4, এবং আমরা অলরেডি জানি এখানে অনমনীয় বিন্দু কিন্তু দুইটা বের হবে। তাহলে এখানে x এর মানও কয়টা বের হতে হবে, দুইটাই বের হতে হবে। যেহেতু এখানে হচ্ছে দুইটা অনমনীয় বিন্দু, তাহলে x এর মানও কয়টা বের হবে, দুইটাই বের হবে। তাহলে দেখো এখানে x এর মান একবার কত 12x সমান 0, বা x সমান হচ্ছে 0। তাহলে x এর মান একবার হচ্ছে 0, আবার x মাইনাস 2 ইকুয়াল 0, তাহলে x এর মান আবার কত হবে 2। তাহলে আমরা x এর দুইটা মান কিন্তু বের করে ফেলেছি, একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে 2। তাহলে x এর একটা মান হচ্ছে 0 আর একটা মান হচ্ছে 2। আমরা x এর মান বের করে ফেলছি, আমরা চাইলে x এর মানের সাপেক্ষে y এর মান বের করতে পারি, কিন্তু তখনও শিওর না সেটা আসলে অনমনীয় বিন্দু হবে কিনা। কোথায় গিয়ে শিওর হব আমরা, আমাদের বিচারকটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। তাহলে এখন আমরা হচ্ছে পর্যাপ্ত শর্তের কাছে যাব। তাহলে পর্যাপ্ত শর্তানুসারে আমাদের শর্তটা কি জানা আছে, যাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করছো তাকে পুনরায় আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে কি d কিউব y ডিভাইডেড বাই dx কিউব। তাহলে যাকে তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করছো হয়েছে কি 12x স্কয়ার মাইনাস 24x। এখানে একটু খেয়াল রাখতে হবে, এটাকে যদি চেঞ্জ করো এখানে 12 দ্বারা কিন্তু ভাগও করতে পারতাম, ওইটা কিন্তু হবে না। কি করব আমরা, ইনস্ট্যান্ট যেটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে পাইছো সেটাকে আবার পুনরায় আবার কি করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে 12x স্কয়ার এটা ডিফারেন্সিয়েশন কি হবে
12x² ডিফারেন্সিয়েশন কি হবে? 12 দোকানে 24, তাহলে এখানে হচ্ছে 24x, আর 24x এটা ডিফারেন্সিয়েশন কি হবে? -24। দেখো 12x² এটা ডিফারেন্সিয়েশন কি হবে? 24x, আর 24x এটা ডিফারেন্সিয়েশন কত হবে? 24। এই পর্যন্ত লেখা হয়েছে কিনা সবার, বা বুঝতে কোথাও কি প্রবলেম আছে কিনা? এই যে আমরা ডিফারেন্সিয়েশন করেছি, এখানে x এর মান বের করেছি, এরপরে কেন আবার আমরা পর্যাপ্ত শর্তে গেলাম এখানে তো বলে দিতে পারতাম। এই কোশ্চেনগুলি তোমাদের অ্যারাইজ হয়েছে কিনা বা এগুলি সলভ হয়েছে কিনা? তাহলে প্রয়োজনের শর্তে আমরা x এর দুইটা মান বের করছি, আমরা এখানে কিন্তু ক্লোজ করে দিতে পারতাম, কিন্তু কেন করব না? কারণ সে আসলে ডিসিশন দিতে পারে না, ডিসিশন মেকারকে পর্যাপ্ত শর্ত। কারণ পর্যাপ্ত শর্তের কাছে গিয়ে তুমি দেখলা এখানে d3y/dx³ কত বের হয়েছে? 24x - 24। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, এই 24x - 24 এটা কি তুমি বলতে পারো গ্রেটার দেন 0 বা লেস দেন 0 যতক্ষণ পর্যন্ত তুমি x এর মান না বসাবা? কারণ এই x এর মান যদি নেগেটিভ হয় তাহলে এই পুরো মানটা কিন্তু নেগেটিভ, আবার x এর মান যদি পজিটিভ হয় তখন এই পুরো মানটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আবার x এর মান যদি 1 হয়ে যায় এটা হয়ে যাবে 0, তখন কোনো ডিসিশনই পাবা না। ঠিক আছে, আসলে ডিপেন্ড করতেছে কি এই x এর মানের উপর, যে এই মানটা আসলে গ্রেটার দেন 0 হবে নাকি লেস দেন 0 হবে। তাহলে এখন কি করব আমরা, যে আমরা কিন্তু x এর দুইটা মান জানি, একটা হচ্ছে 0 আর একটা কত? 2। এখন আমাদের কাজ হচ্ছে এই x এর দুইটা মান এখানে আমরা বসাবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এখন আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই x এর জায়গায় আমরা x এর দুইটা মান বসাবো, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 2। তাহলে প্রথমত আমরা যেহেতু 0 আসছে 0ই বসাই, তাহলে 24 × 0 - 24, 24 এর সাথে 0 গুণ দিলে তাহলে এখানে কত বসাইছো? x এর মান, x এর মান আমরা 0 বসাইছি প্রথমত। তাহলে 0 বসালে 24 × x এর জায়গায় 0 - 24, 24 এর সাথে 0 গুণ দিলে কত হবে? 0, আর এখানে শুধু থাকবে কি? -24। তাহলে which is less than 0। দেখো -24 বের হচ্ছে, যা হতে 0 থেকে ছোট। এখন 0 থেকে ছোট হইলে কি আমরা কোন শর্তে পড়েছে? দেখো 0 থেকে ছোট মানে সেটা উত্তল থেকে অবতলের দিকে যাবে। তাহলে এখানে তুমি একটু সাইডে একটু নোট দিয়ে রাখো যে এটা উত্তল থেকে অবতল হবে। তাহলে d3y/dx³ যখন x এর মান 0 তখন কত মান বের হচ্ছে? -24, এবং -24 হলে which is less than 0, আর less than 0 হলে সেটা কি হবে? উত্তল থেকে অবতলের দিকে যাবে। তাহলে আবার d3y/dx³ কত? 24x - 24। তাহলে 24 এখানে x এর মান কত বসাবো? এরপরে 2। তাহলে 2 বসালে এখানে কত হবে? নিচে মনে জায়গা হবে না, আমি এই সাইডে চলে যাচ্ছি, আমি শর্তগুলো মুছে ফেলতেছি, আমি বাকি অংশ এই পাশে করতেছি। তাহলে 24 এখানে x এর জায়গায় আমরা এখন 2 বসাইছি, x এর জায়গায় 2 বসাবো। তাহলে 24 দোকানে কত? এখানে 48 -24, তাহলে এখানে কত বের হবে? 24, which is greater than 0। আর গ্রেটার দেন 0 হলে আমাদের কোন শর্ত? অর্থাৎ সেটা অবতল থেকে আস্তে আস্তে কি উত্তলের দিকে যাবে, অর্থাৎ এটা অবতল থেকে উত্তলের দিকে যাবে। তাহলে তুমি তোমার ডিসিশন পেয়ে গেছো যে আসলে যে দুইটা
x এর যে দুইটা মান পাইছো দুইটার জন্য তুমি যে বিন্দুটা পাবা সেই বিন্দুটা কি হবে অনমনীয় বিন্দু। এখন তোমার কাজ হচ্ছে x এর মানের জন্য y এর যে মানটা হবে সেই মানটা বের করে দেওয়া। ঠিক আছে, তাহলে x এর জন্য তুমি তো শুধু x এর মানটা পাইছো, তাহলে x এর একটা মান পাইছো 0 আর একটা মান কত 2। তাহলে এই যে মানের জন্য তোমার যেহেতু বিন্দু বলেছে অনমনীয় বিন্দু মানে কি, বিন্দুর হচ্ছে দুইটা স্থানাঙ্ক, একটা হচ্ছে x এর স্থানাঙ্ক আর একটা কি y এর স্থানাঙ্ক। তাহলে তোমাকে এখন করতে হবে হচ্ছে এই স্থানাঙ্ক দুইটা বের করে দেওয়া, একটা অলরেডি বের করা আছে আর একটা বের করতে হবে। তাহলে যখন হচ্ছে x এর মান 0 তখন y এর মান কত হবে, x এর মান যদি এখানে 0 বসাও সব জায়গায়, এখানে y এর মান কত হয়ে যাবে 0। তাহলে একটা অনমনীয় বিন্দু আমি এই পাঁচটা মুছে ফেলতেছি। তাহলে x এর মান 0 হইলে y এর মান কত 0, আর x এর মান 2 হইলে y এর মান কত হবে, এখানে সব জায়গায় 2 বসাও, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব প্লাস হচ্ছে 16 ইন্টু 2। তাহলে এখানে আমরা x এর জায়গায় সব জায়গায় 2 বসাইলাম, তাহলে 2 বসালে 2 টু দি পাওয়ার 4 কত হয় আমাদের 16, 2 কিউব কত হয় 8, আর চারাটা কত 32, 16 দোকানে 32, তাহলে এখানে হবে হচ্ছে 16। তাহলে x এর মান 0 হলে y এর মান হচ্ছে 0 পাইছো, আর x এর মান যদি 2 হয় তখন y এর মানটা কত হবে 16। তাহলে তাহলে লাস্টের যেই আমি এই পাশে না করে এই পাশে একটু মুছে লিখে দিই, তাহলে ফাইনাল যে ডিসিশন সেটা হচ্ছে অনমনীয় বিন্দু দ্বয়, একটা হচ্ছে 0 0, কারণ x এর মান যখন 0 তখন y এর মানও 0, আর আরেকটা বিন্দু কি হবে যখন x এর মান 2, তখন y এর মান কত পাইছো 16। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের অনমনীয় বিন্দু দুইটা, তাহলে একটা হচ্ছে 0 0 আর একটা কি হবে 2 16, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটা চিত্রটা কেমন হবে, এখন যদি তোমরা চিত্রটা আঁকো, দেখো তুমি জাস্ট এতটুকু করলে এটা সম্পূর্ণ, অর্থাৎ আমরা হইলে কি করতাম x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে তারপরে গিয়ে তুমি চিত্রটা আঁকতাম, তাও আবার পূর্ণাঙ্গ চিত্রটা আসতো কিনা, ধরো তুমি x এর মান এই পর্যন্ত বসায় যদি ডিসিশন দিয়ে দাও তখন কিন্তু পূর্ণাঙ্গ চিত্রটা হইল না। কিন্তু তুমি এই অনমনীয় বিন্দু বের করে তুমি জানতেছো এটার কয়টা বাঁক হবে এবং এটা কিভাবে যাচ্ছে, এটার প্রকৃতিটা কেমন হবে, এটা কি অবতল থেকে উত্তলের দিকে যাচ্ছে নাকি উত্তল থেকে অবতল। তাহলে এটা চিত্রটা যদি আঁকো তুমি, তাহলে চিত্রটা কি হচ্ছে, একটা বিন্দু হচ্ছে এই 0 0, একটা বিন্দু হচ্ছে এই 0 0, আর একটা বিন্দু কি হবে 2 16, ধরো 2 এখানে হচ্ছে 16, এবং 0 0 তে এটা কি হয়েছে 0 0 তে যখন 0 বসাইলা তখন সেটা আস্তে আস্তে কি অবতল থেকে উত্তলের দিকে যাচ্ছে। এই বিন্দুটাতে এটা হচ্ছে অবতল থেকে উত্তলের দিকে যাচ্ছে, আর এই বিন্দুটাতে কি হবে সেটা উত্তল থেকে অবতলের দিকে যাচ্ছে। আঁকাটা আসলে কি সর্বোচ্চ সর্বনিম্ন মিনিমাম একটা দুইটা না হলে আসলে অ্যাকচুয়াল চিত্রটা পাওয়া মুশকিল হবে। এখানে আরেকটা হচ্ছে মানে এখানে অনমনীয় বিন্দুর সাথে তোমার সর্বোচ্চ সর্বনিম্ন একটা দুইটা বিন্দু হলে তখন এক্সাক্ট চিত্রটা পাওয়া যাবে। আচ্ছা যাই হোক, এখানে একটা ধারণা পাইলাম যে এখানে আসলে অনমনীয় বিন্দু কয়টা হবে, আমাদের দুইটা হবে, এবং সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু কয়টা হবে, এখানে তিনটা হবে। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে একটা খরচের একটা অঙ্ক করেছিলাম।
গত ক্লাসে আমরা খরচের একটা অঙ্ক করেছিলাম। অঙ্কটা কি ছিল? অঙ্কটা হচ্ছে c ইকুয়াল 10q কিউব মাইনাস 30q স্কোয়ার প্লাস 20q প্লাস 40। এই যে আমাদের খরচ যে ফাংশনটা, সেখানে তুমি বের করবা এটার অনমনীয় বিন্দু কোনটা হবে, তোমাদের বাসার কাজ। তাহলে এই যে রেখাটা আছে, এই রেখার অনমনীয় বিন্দু কোনটা হবে, এটা একটা। আর একটা হচ্ছে যদি কোনো একটা রেখা এরকম থাকে, ধরো y ইকুয়াল x মাইনাস 1 x মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে এই বিন্দুটা তোমরা কি করবা, এই রেখাটার অনমনীয় বিন্দু বের করবা। তাহলে এই দুইটা তোমরা একটু ট্রাই করবা, যদি না পারো তাহলে সেটা আমাকে মেসেজ করে বা হচ্ছে গ্রুপে তোমরা জানাবা। তাহলে তোমাদের কাজ হচ্ছে, একটা হচ্ছে খরচ ফাংশন, এটা তোমরা অনমনীয় বিন্দু, এখানে অনমনীয় বিন্দু কিন্তু একটু বের হবে, কারণ কি, যেহেতু এখানে কিউ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব, তাহলে এখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কয়টা হবে, দুইটা। তাহলে এটার অনমনীয় বিন্দু কয়টা হবে, একটা হবে। আর y ইকুয়াল x মাইনাস 1 x মাইনাস 2 হোল স্কোয়ার, এটা তোমরা একটু ট্রাই করবা। দেখো এখানে কিন্তু আসলে আমাদের যে ফাংশনগুলো এতদিন ছিল এভাবে দেওয়া নাই, কিন্তু তোমাকে কি করতে হবে, এখন ওইটাকে ওইভাবে নিয়ে যেতে হবে। কি করতে পারি আমরা, a মাইনাস বি হোল স্কোয়ার করবা, তারপরে একবার x এর সাথে গুণ দিবা, আবার 1 এর সাথে গুণ দিবা, তারপরে জিনিসটাকে সরল করে নিয়ে আসবা। তারপরে গিয়ে তোমরা কি করবা, সেটাকে অনমনীয় বিন্দু শর্তে ফেলবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের আরেকটা ক্লাস আছে, সবাই ভালো থাকো। ওকে, আমি তাহলে লাইভ থেকে চলে যাচ্ছি, তোমাদের আরেকটা ক্লাস আছে।